পূর্ববর্তী ভিডিওতে আমরা কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিষয়ে বেসিক তথ্য এবং সংজ্ঞা জেনেছি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা কথা বলবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতিগুলো নিয়ে। সনাতনী পরিসংখ্যানবিদগণ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহকে প্রধানত 3 ভাগে ভাগ করেন, যথা গড়, মধ্যমা ও প্রচুরক। পরবর্তীতে আধুনিক পরিসংখ্যানবিদগণ গড়কে আবার 4 ভাগে ভাগ করেছেন, যথা গাণিতিক গড় বা যোজিত গড়, 2 জ্যামিতিক গড় বা গুণিতক গড়, 3 তরঙ্গ গড় বা উল্টন গড়, আর 4 নম্বরে দ্বিঘাত গড়। এখন আমরা যদি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতির দিকে তাকাই, তবে চিত্রটা এমন দেখা যাবে। একটা বিষয় খেয়াল করো, এই গড়কে কিন্তু ভাগ করে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে গড় নির্ণয় বলতে এই 4টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিকে বোঝানোর কথা। কিন্তু কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান নির্ণয়ের প্রথম এবং সবচেয়ে সহজ পদ্ধতি হলো গাণিতিক গড় বা যোজিত গড়। তাই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ে প্রশ্নে শুধুমাত্র গড় নির্ণয় করতে বলা হলে গাণিতিক গড় বা যোজিত গড় নির্ণয়কে বোঝানো হয়। সুতরাং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতিগুলো হলো 6 প্রকার, যথা 1 নম্বরে গাণিতিক গড় বা যোজিত গড় বা গড়, 2 জ্যামিতিক গড় বা গুণিতক গড়, 3 তরঙ্গ গড় বা উল্টন গড়, 4 দ্বিঘাত গড়, 5 মধ্যমা, আর 6 নম্বরে প্রচুরক। প্রথমে আসি গাণিতিক গড় বা যোজিত গড় বা গড় নির্ণয় নিয়ে। গাণিতিক গড় বা যোজিত গড় বা গড় এর ইংরেজি প্রতিশব্দ অ্যারিথমেটিক মিন বা সংক্ষেপে মিন। এখন আমরা গাণিতিক গড় বা যোজিত গড় বা গড় এর সংজ্ঞাটা নিই। আচ্ছা, পরবর্তীতে আমি আর এই 3টাকে বারবার না বলি। গাণিতিক গড় বা যোজিত গড় বা গড় এই 3টা যেহেতু একই জিনিস, সুতরাং আমরা শুধুমাত্র গাণিতিক গড় বলি। তো গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন এর সংজ্ঞাটা হচ্ছে কোনো তথ্য নিবেশনের মানগুলোর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন বলে। এই সংজ্ঞার ভিতরেই না গাণিতিক গড়ের সূত্র বলা আছে। আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। নিম্নে মহিম বা এক্স ব্যক্তির বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নম্বরসমূহ দেওয়া হলো। এই এক্স ব্যক্তির বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নম্বরসমূহকে সংক্ষেপে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। সহজ ভাষায় এক্স আই মানে হচ্ছে এক্স চলকের বিভিন্ন তথ্যমান। সুতরাং মহিমের বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নম্বরসমূহ বা এক্স আই ইকুয়াল 45, 50, 60, 65 আর 75। এখন গাণিতিক গড় সমান হবে, সংজ্ঞায় কী বলা হয়েছে দেখো, তথ্য নিবেশনের মানগুলোর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গাণিতিক গড় পাবো। আমরা কিন্তু একেবারে বেসিক থেকে শিখতেছি, ওকে? এখন দেখো, গাণিতিক গড় বা যোজিত গড়কে এক্স বার চিহ্ন দ্বারা লেখা হয়। এরপর মোট তথ্য সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো, এখানে বলা হয়েছে তথ্য নিবেশনের মানগুলোর সমষ্টি। তো আমরা তথ্য নিবেশনের সবগুলো মানকে যোগ চিহ্ন দ্বারা তুললাম। আচ্ছা, আমরা যেহেতু সংজ্ঞার মাধ্যমে সূত্র বুঝতেছি, তো সরাসরি আমরা সংখ্যা না লিখে প্রথমে আমরা একটু সাংকেতিক চিহ্নের মাধ্যমে সূত্রটা দেখে নিই, তারপরে অঙ্কে যাই। প্রথমে আমরা এখানে সংখ্যাগুলোর পরিবর্তে x1, x2, x3, x4, x5 এভাবে লিখে নেই, মানে এক্স চলকের বিভিন্ন তথ্যমান। আরও ভালো হবে আমি আরও একটু অ্যাড করি, তাহলে সূত্রটা আরও ভালোভাবে বুঝতে পারবা। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে মহিমের সাবজেক্ট 5টা, কিন্তু মহিমের তো 6টা, 7টা, 8টা বা 10টা, 12টা সাবজেক্টও হতে পারে, তাই না? তাহলে এক্স বার ইকুয়াল হবে তথ্য নিবেশনের মানগুলোর সমষ্টি, মানে x1 প্লাস x2 প্লাস x3। এখন আমরা তো জানি না সাবজেক্ট কয়টা, সুতরাং আমরা ডট ডট দিয়ে এখানে এক্স এর এন সংখ্যক তথ্যমান পর্যন্ত যোগ করে দিব, যাতে পরবর্তীতে আমরা যে কোনো তথ্যমান পর্যন্ত যোগ করতে পারি। আগেই বলেছি এন দ্বারা তথ্য সংখ্যা প্রকাশ করা হয়।
মানে যে কোনো সংখ্যা পর্যন্ত তুমি এখানে ধারাবাহিকভাবে বসাতে পারবা। 8টা সাবজেক্ট হলে 8টা পর্যন্ত, আর 12টা সাবজেক্ট হলে 12টা পর্যন্ত। এরপর নিচে ভাগ করতে বলছে মোট তথ্য সংখ্যা দ্বারা। তো আমরা মোট তথ্য সংখ্যার প্রতিনিধি হিসাবে n লিখব। এখন দেখো, বারবার যোগচিহ্ন দিয়ে এভাবে না লিখে একবারে লেখা যায় সামেশন xi। সামেশন হলো সমষ্টি চিহ্ন। গ্রিক অক্ষর সিগমাকে গণিতশাস্ত্রে বিভিন্ন তথ্যের সমষ্টির সাংকেতিক চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়, যা সামেশন নামে পরিচিত। সামেশন xi বলতে বোঝায় x চলকের সকল তথ্যের যোগফল। এখন আমরা কি পেলাম? x বার ইকুয়াল সামেশন xi বাই n। আর ফাইনালি এই হলো আমাদের গাণিতিক গড় বা যোজিত গড়ের সূত্র। কিন্তু গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি হলো দুইটা। এক, প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি। দুই, সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা যে সূত্রটা পেয়েছি এটা হলো প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো x বার ইকুয়াল a প্লাস সামেশন ডি বাই এন। এই সূত্রটায় আমি আর অত বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপে দেখাচ্ছি। এখানে a ইকুয়াল হচ্ছে অনুমিত গড় বা কল্পিত গড়, মানে তথ্য নিবেশনের মধ্য থেকে আমরা একটা সংখ্যাকে গড় সংখ্যা হিসাবে অনুমান করে নেব। তারপরে সামেশন ডি ইকুয়াল হচ্ছে সামেশন xi মাইনাস এ, মানে প্রত্যেক তথ্যমান থেকে অনুমিত গড়ের বিচ্যুতি বা বিয়োগফলগুলোর সমষ্টি। আর এন মানে তো আমরা জানি তথ্য নিবেশনের মোট তথ্যের সংখ্যা। এগুলো আমরা পরবর্তীতে অঙ্ক করার সময় উদাহরণ সহ দেখব, তখন বুঝতে সুবিধা হবে। আপাতত আমাদের এটুকু মনে রাখলেই হবে যে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের মূল সূত্র সামেশন এক্স বাই এন, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের মূল সূত্র এ প্লাস সামেশন ডি বাই এন। কিন্তু তথ্য নিবেশনের ভিন্নতার কারণে এই মূল সূত্রের সাথে অঙ্ক করার সময় সামান্য কিছু পরিবর্তন যোগ করতে হয়। বোঝার সুবিধার্থে সূত্রগুলো আমি টেবিল আকারে সাজিয়ে দিয়েছি। দেখো, মূল সূত্র কিন্তু এই দুইটা, কিন্তু তথ্য নিবেশনের ভিন্নতার কারণে গড় নির্ণয়ের মোট সূত্র তৈরি হয়েছে 8টা। আসলে সূত্র কিন্তু 8টা না, তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা একই সূত্র একাধিক তথ্য নিবেশনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যেমন প্রত্যক্ষ পদ্ধতির সামেশন এফআই এক্সআই বাই এন, এই সূত্রটা 3টা তথ্য নিবেশনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আবার সংক্ষিপ্ত পদ্ধতির এ প্লাস সামেশন এফডি বাই এন, এই সূত্রটা 2টা তথ্য নিবেশনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। দেখো, সূত্রগুলো কিন্তু সামান্য সামান্য পরিবর্তন হয়েছে। কোথাও এফ বা এফআই যুক্ত হয়েছে, এফ বা এফআই একই জিনিস। আবার কোথাও সি যুক্ত হয়েছে। আমার মনে হয় সূত্রগুলো মনে রাখা এমন জটিল কিছু না, তবে মনে রাখার বিষয় হচ্ছে কোন তথ্য নিবেশনের ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার হবে, কারণ একই সূত্র একাধিক তথ্য নিবেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক করতে করতে তথ্য নিবেশন এবং সূত্র সম্পর্কে বিস্তারিত জানব, যাতে একসাথে আমাদের ম্যাথটাও প্র্যাকটিস হয়।